আইপ্যাক মামলার শুনানিতে দিনভর ইডির মামলা করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজীব কুমারের আইনজীবী এবং রাজ্য। সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে আইনজীবীরা প্রশ্ন তুললেন ইডির মামলা করার মৌলিক অধিকার নিয়ে। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন, মৌলিক অধিকার সবসময় ব্যক্তিকেন্দ্রিক হতে হবে এমন কোনো কথা নেই, এগুলো ভিন্ন পরিস্থিতিতেও হতে পারে। আইনের শাসন থাকা কি একটা মৌলিক অধিকার নয়? রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, ইডির দাবি পশ্চিমবঙ্গের তদন্ত রাজ্যের করা উচিত নয়, আইনে এর প্রতিকার রয়েছে, তাহলে তারা কেন ৩২ অনুচ্ছেদে আবেদন করেন? বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তখন পাল্টা প্রশ্ন করেন, তাহলে আপনার মতে যদি মুখ্যমন্ত্রী জোর করে ঢুকে কোনো অপরাধ করেন তাহলে ইডি রাজ্য সরকারকে জানাবে, যার নেতৃত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী, এটাই আপনার যুক্তি? আমরা বুঝেছি। কপিল সিব্বল পাল্টা সওয়াল করেন, আপনি ধরে নিচ্ছেন যে মুখ্যমন্ত্রী একটি অপরাধ করেছেন? বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন, হ্যাঁ এটাই সত্যি। কপিল সিব্বল বলেন, এটা একটা অভিযোগ। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন, হ্যাঁ এটা একটা অভিযোগ, কিন্তু অভিযোগ তো তথ্যের উপর ভিত্তি করে হয়, আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলিনি। এরপর বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন, আমরা কোনো কিছু অনুমান করছি না, আমরা প্রশ্ন করছি। আমরা বুঝতে পেরেছি যে দুটি স্বতন্ত্র অভিযোগ রয়েছে। কপিল সিব্বল তখন বলেন, আদালত অযথা উত্তেজিত হচ্ছে। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন, আমরা উত্তেজিত একথা বলে আমাদের জ্ঞান দেবেন না। কপিল সিব্বল বলেন, এর চেয়ে পরিষ্কার করে বলতে পারবো, যদি কোনো ফৌজদারি অপরাধ ঘটে, এমনকি যদি মৌলিক অধিকার লঙ্ঘনও হয়, তার ব্যবস্থা সেই রাষ্ট্রকেই নিতে হবে। অনুচ্ছেদ ২২৬ কেবল তখনই প্রযোজ্য হবে যখন বিষয়টি তদন্তাধীন থাকবে না। উল্লেখ্য, গত ৮ই জানুয়ারি কয়লা পাচার মামলায় ইডি আইপ্যাক সংস্থা এবং আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায়। সেই সময় ভিতরে ঢুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ফাইল, হার্ড ডিস্ক, মোবাইল ফোন নিয়ে বাইরে বেরিয়ে আসেন। সে কথা নিজেই জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিপ্রেক্ষিতেই ইডি মামলা করে শীর্ষ আদালতে। মঙ্গলবারের শুনানিতে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন, তাহলে আপনার মতে ইডি নিপীড়িত নয়? কপিল সিব্বল বলেন, আমরা নিপীড়িত। এরপরে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র প্রশ্ন করেন, যদি ২০৩০ বা ২০৩১ সালে অপর পক্ষের কোনো মুখ্যমন্ত্রী এমনটা করেন এবং আপনি কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় আসেন, তাদের মুখ্যমন্ত্রীও এমনটা করলে আপনার প্রতিক্রিয়া কি হবে? কপিল সিব্বল এবং অন্যান্য আইনজীবীরা বারবার সংবিধানের ৩২ নম্বর ধারা উল্লেখ করে বলেন, ইডি যেহেতু কোনো সরকারি বিভাগ নয়, তাই তারা ৩২ নম্বর অনুচ্ছেদের অধীনে আবেদন করতে পারবে না। এরপর বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র প্রশ্ন করেন, ইডির কর্মকর্তারা কি ভারতের নাগরিকত্ব হারাবেন? শুধুমাত্র ইডির কর্মকর্তা বলেই কি যে কোনো অন্যায়ের জন্য তাদের মারধর করা বা সরিয়ে দেওয়া যায়? তারা কি ৩২ অনুচ্ছেদের আওতায় আসতে পারে না? দ্বিতীয় আবেদনটিও বিবেচনা করুন। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ইডি আধিকারিকরা তাদের দায়িত্ব পালন করছিলেন, ব্যক্তিগত দায়িত্ব নয়। অভিযোগ যাই হোক না কেন, সংবিধানের ৩২ অনুচ্ছেদ গ্রহণযোগ্য হবে না। ইডি কেন পুলিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, পুলিশ কি এখনো পর্যন্ত কোনো অন্যায় করেছে? ইডি গত ২-৩ বছর কিছুই করেনি, শুধু নির্বাচনের জন্য। আদালত বলে, আমরা নির্বাচনের অংশ হতে চাই না, আমরা অপরাধেরও অংশ হতে চাই না। এরপর মঙ্গলবারের মতো মামলার শুনানি স্থগিত হয়ে যায়। পরবর্তী শুনানি রয়েছে ১৪, ১৫ এবং ১৬ এপ্রিল। তার এক সপ্তাহের মধ্যেই রাজ্যের প্রথম দফা নির্বাচন। অনেকেরই ধারণা এই মামলা নিষ্পত্তি নির্বাচনের আগে হলে তার প্রভাব পড়বে ভোটের ফলে, কিন্তু মামলা নিষ্পত্তি কি ভোটের আগে হবে? সন্দিহান অনেকেই। নিউজ টাইম।